শহরে হঠাৎ করেই একের পর এক নববধূর মৃত্যু হতে থাকে। সবার মৃত্যুর প্যাটার্ন ছিল একই রকম। ফুলসজ্জার রাতেই সবার বিষক্রিয়ায় মৃত্যু হয়। সবার ধারণা এগুলো আত্মহননের কেস। তবে পুলিশ অফিসার চিত্রার মতে এসবের পেছনে রয়েছে কোনো সাইকো কিলারের হাত। কিন্তু কে সেই কিলার? সে কি পারবে ওই কিলারকে খুঁজে বের করতে? আর সে কেনই বা এই খুনগুলো করছে? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প বীরঙ্গনাতে। শুরুতে আমরা দেখতে পাই দুই বন্ধু একসাথে বসে মদ পান করছে। তাদের মধ্যে একজনের সদ্য বিয়ে হয়েছে আর আজ তাদের ফুলসজ্জা। এই বিবাহিত বন্ধু মদ পান করা শেষে তার স্ত্রীর কাছে যায়, কিন্তু ঘরে ঢুকেই সে তো একেবারে স্তব্ধ হয়ে থাকে, কারণ তার স্ত্রীর চোখ থেকে রক্ত ঝরছে। এটা দেখেই লোকটা একটু ঘাবড়ে যায় আর স্ত্রীর কাছে গিয়ে ভালোভাবে চেক করে। তখনই সে জানতে পারে যে তার স্ত্রী মারা গেছে। কোন এক অদ্ভুত কারণে ফুলসজ্জার রাতেই মারা গেছে সে। দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় এক ব্যক্তি মদ পান করে স্ত্রীকে প্রচুর মারধর করছে। তাদের ছোট্ট মেয়ে আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এক পর্যায়ে লোকটি তার স্ত্রীর শরীরে গরম পানি ঢেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ঘটনাস্থলে এসআই চিত্রা বোসের এন্ট্রি হয়। চিত্রা সেখানে প্রবেশ করেই লোকটিকে ধরে আর তাকে অনেক মারতে থাকে, কিন্তু পরক্ষণেই দেখানো হয় চিত্রা তো এই সব কিছু তার কল্পনাতে দেখছিল। তবে বাস্তবে চিত্রা এতটাও বেশি সাহসী ছিল না। সে চাইতে ভাবে মারতে, কিন্তু পেরে উঠত না। তার সাথে থাকা কনস্টেবল তখন দরজায় নক করে। সেই সময় ভেতর থেকে দরজা খোলা হয়। চিত্রার অর্ডারেই তখন কনস্টেবলরা সেই খারাপ লোকটিকে গ্রেফতার করে। তখন তাদের ছোট্ট মেয়েটি চিত্রার কাছে জিজ্ঞেস করে যে তার বাবাকে কি জেলে নিয়ে যাওয়া হবে। চিত্রা বলে যে তার বাবা একটা খারাপ কাজ করেছে, যার জন্য তাকে শাস্তি তো পেতেই হবে। বাচ্চাটি তখন তার কাছে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে তারা তার মাকে কোথাও নিয়ে যাবে না তো? চিত্রা বলে যে না, তারা তার মাকে কোথাও নিবে না, তার মা তার কাছেই থাকবে। এ কথা শুনেই তো বাচ্চা মেয়েটি খুব খুশি হয়ে যায়। আসলে পুলিশের কাছে এই বাচ্চা মেয়েটিই কল করেছিল। বাবার অমানবিক আচরণ দেখে সে কোনোভাবেই সহ্য করতে পারেনি, তাই পুলিশের ইমার্জেন্সি নাম্বারে কল করে হেল্প চেয়েছিল। এ কারণেই বাচ্চাটির মাকে বাঁচানোর জন্য চিত্রারা সেখানে এসে হাজির হয়। চিত্রা বাচ্চাটির সাথে কথা বলছিল, তখনই তার কাছে কল আসে। কলটা করেছিল তার হাজব্যান্ড। এখানে আমরা জানতে পারি চিত্রার হাজব্যান্ডের নাম হলো রাহুল। চিত্রা আজ নাইট ডিউটি করছে, তাই রাহুলও তার আসার জন্য বাসায় বসে অপেক্ষা করছে। চিত্রা তখন রাহুলকে জানায় যে তার ফিরতে অনেকটা লেট হবে, আরেকটি কেস আছে, তাই চিত্রাকে এখন সেখানেই যেতে হবে। চিত্রা তখন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই সিনিয়র এসআই কুমার সেখানে গাড়ি নিয়ে চলে আসে। চিত্রা তখন তাদের সাথে ঘটনাস্থলে চলে যায়। ঘটনাটি ঘটেছে একটি বিয়ে বাড়িতে। কিছুক্ষণ আগে আমরা যে নববধূর মৃত্যুর ঘটনা দেখলাম, সেই ঘটনারই ইনভেস্টিগেশন করতে যাচ্ছে চিত্রা এবং কুমার। কুমার তখন সেখানে গিয়ে ডেড বডি দেখেই বলতে থাকে যে মেয়েটি বিষ খেয়ে আত্মহনন করেছে। এটা তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই নববধূর নাম হলো ফাল্গুনী। কুমার তখন ফাল্গুনীর শ্বশুর বাড়ির লোকেদের কাছে জিজ্ঞেস করে যে তাদের এই বিয়েতে যৌতুক নিয়ে কোনো সমস্যা ছিল কি। ফাল্গুনীর শ্বশুর বলে যে না, তারা ভদ্র পরিবারের লোকজন, এই বিয়েতে এমন কোনো সমস্যাই ছিল না। তাছাড়া তারা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, এখানে যৌতুকের কথা কেন আসবে? চিত্রা তখন জানতে পারে যে এটা ফাল্গুনীর দ্বিতীয় বিয়ে, তাই সে তাদের কাছে জানতে চায় যে বিয়ের সময় ফাল্গুনীর মেন্টাল কন্ডিশন কেমন ছিল। কুমার বলতে থাকে যে মেয়ে মানুষ তো দুর্বলই হবে, হয়তো দ্বিতীয় বিয়ে করে হয়তো অপরাধ বোধে ভুগছিল, তাই আত্মহনন করে নিয়েছে। চিত্রা এই কথা শুনে বলতে থাকে দ্বিতীয় বিয়ে করা মানে কি কাউকে খুন করা, যে অপরাধ বোধে ভুগতে হবে? চিত্রার এই কথা শুনে কুমার তো খুবই রেগে যায় আর তাকে সেই রুম থেকেই বাইরে বের করে দেয়। চিত্রার অবর্তমানে তারা ফাল্গুনীর শ্বশুরবাড়ির পরিবারের থেকে টাকা নিয়ে কেসটির ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে তাদেরকে বলতে থাকে যে কেসটি সে ধামাচাপা দিবে নাকি বডি ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিবে। ফরেন্সিক এখানে আসলে কিন্তু তাদের অনেক বেশি হয়রানি হবে, মিডিয়াতে জানাজানি হবে, এতে চারিদিকে তাদের বদনাম ছড়িয়ে পড়বে। তারা কি চায় এসব হোক? এই কথাগুলো শুনে ফাল্গুনীর শ্বশুর তো কুমারের কথা মতোই কেসটি ধামাচাপা দিতে রাজি হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা চঞ্চল নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বাড়ির বাগানে শুয়ে রয়েছে আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুল। এই বাড়ির একটা ফ্ল্যাটেই চঞ্চল ভাড়া থাকতো। সকালবেলা বাড়িওয়ালার ডাকেই তার ঘুম ভাঙে। বাড়িওয়ালা তার কাছে জিজ্ঞেস করে যে বেলা 10টা বাজে, এখনো সে দোকান খোলেনি কেন? চঞ্চল বলে যে রাতে তার ঘুম পড়তে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে উঠতেও দেরি হয়েছে আর দোকানও খোলা হয়নি। বাড়িওয়ালা তখন সেখান থেকে চলে যায়। এখানে বলে দেই চঞ্চল ফুলের বিজনেস করে আর তার ফুল অনেক বেশি পছন্দ। অন্যদিকে পুলিশ স্টেশনে কুমার চিত্রাকে ডাকে আর বলে যে সে তাকে না কতবার তার কথার মাঝখানে এভাবে কথা বলতে মানা করেছে, সে তারপরেও এমনটা কেন করলো? এরপরে যেন সে এরকম কাজ আর কখনো না করে। চিত্রা তখন বলে যে আসলে তার মাথায় একটা প্রশ্ন এসেছিল, আর তা হলো এটা আত্মহনন কেন হবে? দ্বিতীয় বিয়ে করা তো কোনো অপরাধ না, মানুষ নতুন করে জীবন শুরু করতে চাইতেই পারে।
কুমার তখন চিত্রাকে বলতে থাকে যে সবাই তো আর তার মায়ের মতো বেহায়া না, যে কিনা স্বামী সন্তান রেখে অন্য লোকের হাত ধরে পালিয়ে যাবে। আসলে চিত্রার বাবা এবং কুমার একই থানাতে চাকরি করত, তাই সে তাদের পরিবারের ব্যাপারে সবই জানে। এরপর সে চিত্রাকে বলে যে সে যেন তার বাবার মতো সারাদিন ডিউটি না করে, বাসায় যেন একটু মনোযোগ দেয়, না হলে দেখবে তার মায়ের মতো তার বড় পালিয়ে গেছে। এখানে বলে দেই যে চিত্রা যখন অনেক বেশি ছোট ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন থেকে তার বাবাই তাকে মানুষ করেছে। তার বাবাও একজন পুলিশ অফিসার, কিন্তু বর্তমানে সে অবসরে রয়েছে। এরপর দেখা যায় কুমার চিত্রাকে ফাল্গুনীর আত্মহনন কেসের রিপোর্টটা করতে বলে। চিত্রা বলে যে তাদের ফরেন্সিক রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত, কিন্তু তখন কুমার বলতে থাকে যে সে তাকে যে অর্ডার দিয়েছে সে যেন সেই অনুযায়ী কাজ করে, বাড়তি কোনো কথা না বলে, কারণ এখানে সে তার সিনিয়র। এরপরে চিত্রা আনমনে ফাল্গুনীর কেসের কথা ভাবতে থাকে। তখনই একজন কনস্টেবল এসে তাকে জানায় যে তার হাজবেন্ড তাকে বাসা থেকে টিফিন বানিয়ে পাঠিয়েছে। কুমার তখন চিত্রার কাছে তার হাজবেন্ড রাহুলকে নিয়ে অনেক প্রশংসা করে আর বলে যে আজ না চিত্রা এবং রাহুলের ম্যারেজ অ্যানিভার্সারি, আজ তো চিত্রার লাঞ্চ বাড়িতে করা উচিত ছিল, সে এখানে কেন বসে আছে। চিত্রা আসলে কাজের চাপে তাদের স্পেশাল দিনের কথা ভুলেই গিয়েছিল, তাই সে তখনই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে তার পরিবারের সবাই তার আসার অপেক্ষা করছিল। সবাই তখন তার এত দেরি হওয়ার কারণ জানতে চায়। চিত্রা জানায় যে ফুলসজ্জার রাতে একটা মেয়ে আত্মহনন করেছে, এই কেসটা নিয়েই সে একটু ঝামেলায় আছে। রাহুল তখন তার কাছে ইনভেস্টিগেশন কতদূর এগিয়েছে সেই ব্যাপারে জানতে চায়। চিত্রা বলে যে বড় স্যার অর্থাৎ কুমার তো তাকে ঠিকমতো ইনভেস্টিগেশনই করতে দিল না, উল্টো তাকে বেহায়া বলে অপমান করে দিল। রাহুল এ কথা শুনে তাকে বলে যে আর নতুন কি, তাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে, কিন্তু চিত্রাকে এদের সবাইকে ইগনোর করে এগিয়ে যেতে হবে, তাকে তার কাজ করেই যেতে হবে, থামলে চলবে না। বোঝাই যায় তার হাজবেন্ড কতটা সাপোর্টিভ। এরপর চিত্রার শ্বশুর তাকে বলতে থাকে যে তার এই আত্মহননের কেসের কথা তো নিউজ চ্যানেলে বলা হয়নি। চিত্রা জানায় আসলে কেসটি হাই প্রোফাইল তো, তাই এটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মিডিয়াকে জানতেই দেয়নি। ওই সময় তাদের বাড়ির কাজের মেয়ে বলে যে 7 মাস আগেও এমন একটি ঘটনা ঘটেছে, বউটা ফুলসজ্জার রাতেই আত্মহনন করলো। কথা শুনেই চিত্রা তার কাছে যায় এবং তার কাছে এই ঘটনার ডিটেলস জানতে চায়। কাজের মেয়ে জানায় যে ঘটনাটা বারাসাতপুরের, তার বাসার পাশে বিয়ে ছিল, তাই রান্নার কাজে সে সেখানে গিয়েছিল, কিন্তু ফুলসজ্জার রাতে হঠাৎ করেই নতুন বউটি আত্মহনন করে বসে। এসব শুনে চিত্রার তখন সন্দেহ হয় যে এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো সংযোগ তো অবশ্যই রয়েছে। তাই পরবর্তী দিনই সে সোজা চলে যায় বারাসাতপুর থানাতে। চিত্রা সেখানকার ডিউটি অফিসারের কাছে সে আত্মহননের কেস সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানতে চায়। অফিসার কোনো ইনফরমেশন তো দেয়ই না, উল্টো কুমারকে কল করে চিত্রার এখানে আসার ব্যাপারে সব জানিয়ে দেয়। চিত্রা সেই থানায় গিয়েছে এটা জানতে পেরে কুমার তো তার উপর অনেক বেশি রেগে যায়, আর সে কল করে চিত্রার উপর অনেক রাগারাগি করতে থাকে। চিত্রা তখন তাকে বলে যে 7 মাস আগে তানিয়া নামের একটি মেয়ে ঠিক একইভাবে মারা গিয়েছে, তাই সে ফাল্গুনীর কেসের সাথে এই কেসের কানেকশন খুঁজতেই এসেছিল। কুমার বলে যে সে আগ বাড়িয়ে এসব কেন করতে যাচ্ছে, সে তার আদেশের অমান্য করেছে, তাই সে তাকে সাসপেন্ড করছে। চিত্রা তখন আর কি করবে, চুপচাপ সেই থানা থেকে বেরিয়ে আসে। এরপর তার থানার সিনিয়র কনস্টেবল তার কাছে জিজ্ঞেস করে যে কুমার যে তাকে এভাবে হয়রানি করে এ ব্যাপারে তার বাবা কি জানে। চিত্রা বলে না, তিনি জানেন না। সিনিয়র কনস্টেবল তখন জানায় যে কুমার চিত্রার বাবার জুনিয়র ছিল, সে খুবই অকর্মা একটি লোক, তাই চিত্রার বাবা কুমারের উপর অনেক রাগারাগি করত। কুমার এখন সেই রাগ চিত্রার উপর ঝাড়ছে। চিত্রা তখন এসব কথা বাদ দিয়ে সিনিয়র কনস্টেবলের সাথে তানিয়ার ফাল্গুনীর কেসটার ব্যাপারে শেয়ার করে। কনস্টেবল বলে যে তার তানিয়ার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া উচিত। চিত্রা বলতে থাকে যে সেই উপায় কি তার আছে, খোঁজ নিতে গেলেই তো কুমারের কাছে এই কথা পৌঁছে যাবে। তবে তার মনে হয় যে নতুন বউগুলোকে কেউ বিষ খাওয়ার জন্য বাধ্য করছে, হতে পারে পুরোটাই প্ল্যান করা। চিত্রার এই কথাগুলো তখন আড়াল থেকে আরেকজন কনস্টেবল শুনে নেয়, আর সাথে সাথে সে মিডিয়াকে জানিয়ে দেয় যে চিত্রা সন্দেহ করছে ফাল্গুনীর কেসটা আত্মহনন নয় বরং মার্ডার। অন্যদিকে আমাদেরকে চঞ্চলকে দেখানো হয়। রাত গভীর হলে চঞ্চল অনেক পুরনো একটি পরিত্যক্ত বাড়িতে যায়। বাড়িটির নাম হলো পিছুডাক। এ বাড়িতে ঢোকার আগেই চঞ্চল একবার পেছনে ফিরে দেখে যে কেউ তাকে ফলো করছে কিনা। এরপরে সে চুপচাপ ভেতরে ঢোকে। এমন একটি পরিত্যক্ত ভুতুরে বাড়িতে কোনো উদ্দেশ্য ছাড়া কারো যাওয়ারই কথা না। এই ছেলেটা বেশ অদ্ভুত। যাক, পরদিন সকালবেলা বেশ কয়েকটি নিউজ পেপারে ছাপানো হয় যে এসআই চিত্রা ফাল্গুনীর আত্মহনন কেসকে মার্ডার কেস হিসেবে সন্দেহ করছে। এই খবর তো পুরো শহর জুড়ে সাড়া ফেলে। সাধারণ মানুষও ভাবতে শুরু করে যে হয়তো এই কেসগুলো আসলেই মার্ডার কেস, আর পুলিশ কেসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
চিত্রার এমন উল্লেখ করে নিউজ ছাপানোতে চিত্রার সিনিয়র অফিসার তো প্রচন্ড রেগে যায়, কারণ কুমার এসে তার নামে কমপ্লেইনও করেছে। সে তখন চিত্রার উপর রাগারাগি করে আর তাকে সাসপেন্ড করে। চিত্রা তখন বুঝতে পারে না যে এই সিচুয়েশনে তার কি করা উচিত। সে তখন পুলিশ স্টেশন থেকে বের হয়ে তার বাবার কাছে যায়। সেখানে তার বাবা, বোন এবং বোনের ছেলে থাকতো। সব ঘটনা শুনে চিত্রার বাবা তাকে বলে যে পুলিশ স্টেশন এমন একটি জায়গা যেখানে কিনা সমস্ত খবর জানাজানি হয়, তাই সেখানে কোনো কথা বলতে হলে বুদ্ধি খাটিয়ে বলতে হয়, কোনো বেফাস কথা বলতে হয় না। চিত্রার বোন মিত্রা তখন তাকে বলে যে তাদের উচিত কুমারের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জানিয়ে দেওয়া যে তার অগোচরে তার হাজবেন্ড কুমার কি সব কাজ করে বেড়ায়। চিত্রা তো এর কোনো উত্তরই দেয় না, হয়তো এই আইডিয়াটাই তার পছন্দ হয়নি। চিত্রার বাবা তখন চিত্রাকে বলে যে এত অল্পতে তার এভাবে ঘাবড়ালে চলবে না, ভবিষ্যতে আরো কত প্রতিকূল পরিবেশ আসবে, হতাশ হওয়ার কিছুই নেই, জীবনে চিত্রার কাছে আরো অনেক সুযোগ আসবে। এদিকে দেখা যায় ফাল্গুনী এবং তানিয়ার নিউজটি ছড়িয়ে পড়ার পর নিউজ চ্যানেলে কুমারের ইন্টারভিউ নেওয়া হয়। কুমার সেখানে বলে যে তাদের জুনিয়র অফিসার চিত্রা ইমোশনাল হয়ে উল্টোপাল্টা কথা বলেছে, এ কারণে তাকে সাসপেন্ডও করা হয়েছে। কুমার তখন মিডিয়ার সামনেও চিত্রাকে খুবই সূক্ষ্মভাবে ইনসাল্ট করে। রাতের বেলা টিভিতে নিজের ইন্টারভিউ দেখে কুমার নিজের প্রতি খুবই প্রাউড ফিল করছিল। সে তার স্ত্রীকে বলতে থাকে যে সে পুরো হিরোর মতো দেখতে, তার বাবা বিনা যৌতুকে তার মতো রাজপুত্রের মতো একটি জামাই পেয়েছে। সে তো নিজেই নিজের প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে আমাদেরকে চঞ্চলকে দেখানো হয়। সেও তখন কুমারের নিউজটি শুনছিল। সেই সময় সে তার বাগানে একটা গর্তও খুঁড়ছিল। চঞ্চলের চরিত্রটা অনেক বেশি রহস্যজনক। সে সাধারণ ফুল বিক্রেতা হলেও তার কাজকর্মগুলো অনেক বেশি সন্দেহজনক। সবসময়ই কিছু একটা গোপন করার চেষ্টা করে সে। অন্যদিকে সাসপেনশনের পরে চিত্রা খুব ভেঙে পড়ে। রাহুল তখন তাকে চিয়ার আপ করার জন্য বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। সে তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চায়, কিন্তু এই মুহূর্তে এসব কথায় চিত্রার চিন্তা দূর হয় না। তখন হঠাৎই কুমার চিত্রার বাড়িতে আসে আর তাকে বলে যে এখনই তাকে তাদের সাথে আসতে হবে। চিত্রা তখন রাহুলকে বিদায় জানিয়ে কুমারের সাথে গাড়িতে ওঠে। গাড়িতে ছিল সিনিয়র অফিসার। তাকে দেখেই তো চিত্রা একটু ঘাবড়ে যায়। তখন সিনিয়র অফিসার তার কাছে জিজ্ঞেস করে ফাল্গুনী আর তানিয়ার কেসের ব্যাপারে তার থিওরিটা কি। চিত্রা তো বলতে থাকে, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এমনিতেই সবকিছু নিয়ে আলোচনা করছিলাম। আর পরদিনই এটা নিউজ বের হয়ে যায়। এরপর থেকে সে যে কোনো কথা বলার আগে সতর্ক থাকবে। সিনিয়র অফিসার আবারও তার কাছে জানতে চায় যে এই কেসের ব্যাপারে তার থিওরি কি। চিত্রা বলে যে ফাল্গুনী এবং তানিয়া এক্স্যাক্টলি সেম প্যাটার্নে মারা গেছে। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল এবং তাদের দুজনেরই বাচ্চা রয়েছে। দুজনই ফুলসজ্জার রাতেই বিষ পান করেছে। তার মনে হয় যে তাদের ভিকটিম প্রোফাইলিং করা উচিত, তাহলেই এর রহস্যটা জানা যাবে। সিনিয়র অফিসার তখন তাকে বলে যে তার কি মনে হয় যেরকম সেম ঘটনা আবারও ঘটবে। চিত্রা বলে অবশ্যই। কথা বলতে বলতে তাদের গাড়ি একটা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নেমে সিনিয়র অফিসার চিত্রাকে বলে যে তার ধারণা একেবারেই ঠিক, আবার একটি মার্ডার একইভাবে হয়েছে। এখানে আমাদেরকে ভিকটিমের মৃত্যু কিভাবে হয়েছিল তা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। শ্রেয়া নামের একটি মেয়ের আজ দ্বিতীয় বিয়ে হয়েছিল, তারও একটি মেয়ে রয়েছে। ফুলসজ্জার রাতে শ্রেয়া হঠাৎই বিষ পান করে ছটফট করতে করতে ওয়াশরুমে চলে যায়। বিষের যন্ত্রণা থেকে বাঁচার জন্য শ্রেয়া পানি ভর্তি বাথটাবে শুয়ে পড়ে, কিন্তু মৃত্যু থেকে সে বাঁচতে পারে না। সিনিয়র অফিসার এবং চিত্রা ওয়াশরুমে গিয়ে দেখতে পায় যে শ্রেয়ার নিথর দেহটা বাথটাবে ভাসছে। শ্রেয়ার চোখ থেকেও রক্ত ঝরছিল, যেমনটা ঝরেছিল ফাল্গুনির চোখ থেকে। সিনিয়র অফিসার এবং চিত্রা দুজনেই কনফার্ম হয়ে যায় যে প্ল্যান করে কোনো সিরিয়াল কিলারই এই খুনগুলো করছে, কিন্তু কে সেই সিরিয়াল কিলার। অন্যদিকে একই সময় আমাদেরকে চঞ্চলকে দেখানো হয়। সে তার বাগানে রাখা বাথটাবে শুয়ে ফিল করছিল যে পানিতে ডুবে থাকতে কেমন লাগে। তবে কি শ্রেয়ার হত্যার সাথে চঞ্চল জড়িত, নাকি এটা নিছক একটা কাকতালীয় ঘটনা? তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে চঞ্চলের ছোটবেলার ঘটনা দেখানো হয়। চঞ্চল যখন ছোট ছিল তখন একদিন তার মা রাগ করে বাড়ি থেকে চলে যায়। চঞ্চলের বাবা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মা কোনো কথাই শোনে না। চঞ্চল এবং তার বড় ভাই অসহায় দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে থাকে। ওই সময় তারা এতটাই ছোট ছিল যে সব বিষয় বোঝার মতো সক্ষমতাও ছিল না তাদের, কিন্তু তারা এতটুকু বুঝতে পেরেছিল যে তাদের মা তাদেরকে ছেড়ে দূরে কোথাও যাচ্ছে। বর্তমানে দেখানো হয় চঞ্চল একটি নতুন কাজের অর্ডার পেয়েছে। পুরো বিয়ে বাড়ি ফুল দিয়ে সাজাচ্ছিল সে। বিয়ের কোণে তখন হাতে মেহেদি পড়ছিল। সেই সময় একটি মেয়ে এসে কনেকে বলতে থাকে যে তার বিয়ে হয়ে গেলে কি সে আর তাকে আগের মতো ভালোবাসবে। কনে তখন বলে হ্যাঁ অবশ্যই ভালোবাসবে। চঞ্চল তখন তাদের কনভারসেশন শুনে ফেলে। ছোট বাচ্চা মেয়েটির জন্য তার অনেক মায়া হয়, কারণ এই বাচ্চাটি ছিল
ওই কোণেরই মেয়ে। অন্যদিকে দেখানো হয় সিনিয়র অফিসার এই মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য 3জন এক্সপার্ট অফিসারকে ডেকেছে। এদের মধ্যে একজন হলো আইপিএস অফিসার রাজ এবং বাকি দুজন হলো ফরেন্সিক অফিসার অনিল এবং গৌতম। তারা ক্রাইম স্পট ইনভেস্টিগেশন করে জানায় যে ঘরে শ্রেয়ার ফুলসজ্জার আয়োজন করা হয়েছিল, সেখানে কিছু মিষ্টি আর চকলেট রাখা ছিল, কিন্তু তার মধ্যে কোনো বিষ ছিল না। গৌতম আরও জানায় যে মেয়েগুলোর এক্স হাজবেন্ডের সাথে কথা বলেও কোনো ক্লু পাওয়া যায়নি। তখন সিনিয়র অফিসার তাদেরকে বলে যে তারা যেন তাদের কাজ চালিয়ে যায় আর তাদের গ্রুপে সাব ইন্সপেক্টর চিত্রাও জয়েন করবে। রাজ তখন তাকে বলে যে সে কোনো অলস অফিসারকে তার টিমে নিতে চায় না। তখন সিনিয়র অফিসার তাকে বলে যে এই কেসগুলো যে আত্মহনন না বরং মার্ডার কেস, এটা চিত্রার মাধ্যমেই জানতে পেরেছে তারা। সে যদি তাদের টিমে থাকে তাহলে এটা তাদের জন্যই ভালো হবে। সিনিয়র অফিসারের অর্ডার রাজ তখন আর ফেলতে পারে না। রাজ অনিল আর গৌতম এবং চিত্রাকে নিয়ে তার ইনভেস্টিগেশনের কাজ শুরু করে দেয়। যে কোনো মূল্যেই খুঁজে বের করতে হবে এই সিরিয়াল কিলারকে আর জানতে হবে তার খুনের পেছনের রহস্য। রাজ তখন চিত্রার সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায় যে মার্ডার কেসের ব্যাপারে সে কি জানতে পেরেছে। চিত্রা তাকে বলে যে কিলার শুধু সেই সকল মেয়েদেরকে টার্গেট করছে যাদের কিনা আগে একটা বিয়ে ছিল এবং একটা বাচ্চাও আছে, আর যে কিনা পরে দ্বিতীয় বিয়ে করেছে। রিসেন্টলি যে দুটো মার্ডার হয়েছে সেগুলো শহরের আশেপাশেই হয়েছে, কিন্তু প্রথম মার্ডার অর্থাৎ তানিয়ার মার্ডার শহর থেকে অনেক দূরে বারাসাতপুরে হয়েছে। হতে পারে তানিয়া কিলারের টার্গেট ছিল না। এই মুহূর্তে তাদের উচিত তাদের শহরের আশেপাশে কোথায় কোথায় বিয়ে হতে যাচ্ছে সেটার খোঁজ নেওয়া। এরপর খুঁজে বের করতে হবে কার কার দ্বিতীয় বিয়ে হচ্ছে। তাদেরকে টার্গেট করলেই তারা কিলারকে ধরতে পারবে। চিত্রার এই আইডিয়া রাজের কাছে বেশ ভালো লাগে, তাই চিত্রার প্ল্যান অনুযায়ী রাজ কাজ করতে শুরু করে। সে প্রথমে সমস্ত ম্যারেজ রেজিস্টার অফিস থেকে এটা খুঁজে বের করে যে সামনে কবে কোন মেয়ের বিয়ে হচ্ছে। তারা জানতে পারে যে রিসেন্টলি তমা নামের একটা মেয়ের দ্বিতীয় বিয়ে হচ্ছে। রাজ তখন তার টিম নিয়ে সেখানে চলে যায়। এটা মূলত সেই বিয়ে যেখানে কিনা চঞ্চলও ডেকোরেশনের কাজ করছিল, তাই বিয়ের অনুষ্ঠানে চঞ্চলও ছিল। রাজের টিম বিয়ের কোণে সহ চারিদিকে ভালোভাবে নজর রাখতে থাকে। এর মাঝেই চঞ্চল চিত্রার কাছে এসে বলে যে তাকে তার চেনা চেনা লাগছে, সে পুলিশের নতুন টিমে আছে তাই না, তাকে সে টিভিতে দেখেছে। চিত্রা তখন চঞ্চলের কথায় একটু বিরক্তই হয়, কিন্তু চঞ্চল তো তার মতো কথা বলতেই থাকে। সে তাকে আরো বলতে থাকে যেটা কত বড় অদ্ভুত ব্যাপার তাই না, বিয়ের কোণেগুলোকে কেউ একজন জোর করে আত্মহনন করাচ্ছে। চঞ্চলের কথা শেষ না হতেই দেখা যায় বিয়ের কোণে অর্থাৎ তমা সেখানে সেন্সলেস হয়ে পড়ে। চিত্রা সহ বাকি টিম মেম্বাররা বুঝতে পারে না যে সবার সামনে এই ঘটনা কিভাবে হলো। তবে কিছুক্ষণ পরেই তমার জ্ঞান ফিরে আসে। সে তখন সবাইকে জানায় যে সারাদিন উপোস থাকার কারণে সে অজ্ঞান হয়ে পড়েছিল। বিয়ে বাড়ির সবাই তো তখন তমাকে নিয়ে চিন্তা করতে থাকে। একমাত্র চঞ্চলই নিশ্চিন্তে বসে খাবার খেয়ে যাচ্ছিল। সে ভাবতে থাকে যে কয়েক বছর আগে সে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করেছিল। সেই প্রতিজ্ঞা হলো মানুষ হত্যার প্রতিজ্ঞা। যে মা তার সন্তান থাকতেও নিজের সুখের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করে সে মা হওয়ার যোগ্য না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই সবকিছুই চঞ্চলের ধারণা ছিল, তাই সে নিজেই নিজেকে কথা দেয় যে যে সকল মা তাদের সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করবে সে তাদের সবাইকে খুঁজে খুঁজে হত্যা করবে। অর্থাৎ এতদিন ধরে যে মার্ডারগুলো হয়েছে সেগুলো চঞ্চলই করেছে। কিন্তু কেন সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করা মেয়েদের প্রতি তার এত রাগ কেন, তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দেখা যায় চঞ্চল খুব স্বাভাবিকভাবেই চিত্রার আশেপাশে ঘুরতে থাকে। চিত্রা বুঝতেও পারে না যে সে যাকে পাগলের মতো খুঁজে যাচ্ছে সে তার পাশেই দাঁড়িয়ে আছে। পরবর্তী দিন চিত্রা আবারও বারাসাতপুরে চলে যায় তানিয়ার কেসের ফাইল নেওয়ার জন্য। এবার সে এখানে এসেছে আইপিএস অফিসার রাজের টিম মেম্বার হিসেবে। রাজের নাম শুনেই বারাসাতপুরের এসআই এবার ঝামেলা করা তো দূরের কথা, যত তাড়াতাড়ি সম্ভব সব ফাইলগুলো তাকে দিয়ে দেয়। আগেরবার অফিসার চিত্রাকে সে ইনসাল্ট করেছিল, তাই এবার চিত্রাও তার সাথে একটু ঠাট্টাই করতে থাকে আর অফিসারকে জ্বালানোর জন্য তার কাছে বারবার চা বিস্কুট চাইতে থাকে। এদিকে দেখানো হয় চিত্রাকে ফলো করতে করতে চঞ্চলও বারাসাতপুরের থানার কাছে চলে আসে। চিত্রা যখন থানা থেকে বের হয় তখন চঞ্চলও নিজেকে আড়াল করে রাখে যাতে করে চিত্রা তাকে দেখতে না পায়। এখান থেকে তানিয়ার ডিটেলস নিয়ে চিত্রা তানিয়ার বাবা মার সাথে দেখা করতে যায়। তানিয়ার বাবা মার কাছে সে জানতে চায় যে তানিয়ার মেয়ে তিস্তা এখন কেমন আছে আর তানিয়ার এক্স হাজবেন্ড অর্থাৎ তিস্তার বাবার সাথে কি তার কোনো যোগাযোগ আছে। তানিয়ার বাবা মা বলে যে তারা কোর্টের অর্ডার নিয়ে তার সাথে সব যোগাযোগ বন্ধ করেছে। ওরকম একটা মাতালের সাথে যোগাযোগ না থাকাই ভালো। তানিয়ার বাবা আরো জানায় যে তানিয়া একটি অনাথ আশ্রমে চাকরি করত, সেখানেই তার সেকেন্ড হাজবেন্ডের সাথে তার পরিচয় হয়। তারা কথা বলছিল তখনই সেখানে তিস্তা চলে আসে। চিত্রা তখন তিস্তার কাছে জানতে চায় যেদিন তার মায়ের অর্থাৎ তানিয়ার মৃত্যু হয়েছিল সেদিন আসলে কি হয়েছিল। তিস্তা জানায় তানিয়া সেদিন হঠাৎ করেই বাসার উপরের তলা থেকে নিচে সুইমিং পুলে পড়ে যায়, সেখানেই তার মৃত্যু হয়।
আর তানিয়ার চোখ থেকেও তখন রক্ত ঝরে। তিস্তা শুধু এটুকুই জানে। চিত্রা তখন তাকে বলে যে তার যদি আর কিছু মনে পড়ে তাহলে যেন সে তাকে জানায়। এরপর চিত্রা তানিয়ার বাবার কাছ থেকে অনাথ আশ্রমের নাম্বার নেয় আর সেখানে কল করে। প্রিন্সিপাল সেই মুহূর্তে অফিসে ছিল না, তাই অন্য একজন কলটি রিসিভ করে। চিত্রা তাকে বলে যে প্রিন্সিপাল আসলে সে যেন তাকে কল ব্যাক করে। এরপর সে সেখান থেকে তানিয়ার এক্স হাজবেন্ডের বাসায় যায়। লোকটি মাতাল অবস্থায় নিজের বাসাতেই ছিল। তখন চিত্রা তার কাছে জানতে চায় যে তানিয়ার মৃত্যুর দিন সে কোথায় ছিল। এ কথা শুনেই তো সে তখন তানিয়াকে নিয়ে গালাগাল শুরু করে দেয়। সে বলে যে পুরুষ মানুষ একটু মদ খেতেই পারে, তাই বলে ছেড়ে চলে যেতে হবে নাকি? সেদিন তানিয়া যদি বিষ না খেত তাহলে সে নিজেই তাকে মেরে ফেলত। সে তখন খুবই বাজে ভাষায় তানিয়াকে গালি দিতে থাকে। এই সময় চিত্রাও রেগে গিয়ে লোকটাকে মারতে থাকে আর তাকে চিত্রার কাছে ক্ষমা চাইতে বলে। লোকটি তখন বাধ্য হয়ে তার কাছে ক্ষমা চায়। একটা সময় ছিল চিত্রা নিজের এমন সাহসিকতা দেখানোর কল্পনা করত, তবে আজ সে এটিকে বাস্তবে রূপ দিয়েছে। এরপর লোকটিকে একটু ভয় দেখিয়ে চিত্রা সেখান থেকে চলে যায়। রাতের বেলা দেখানো হয় অনাথ আশ্রমের প্রিন্সিপাল চিত্রাকে কল করে। চিত্রা প্রিন্সিপালের কাছে জানতে চায় যে তানিয়ার সাথে কারো কোনো প্রকার শত্রুতা ছিল কি। প্রিন্সিপাল জানায় যে তানিয়া খুবই ভালো একটা মেয়ে ছিল, এরকম কোনো ঝামেলাই ছিল না তার। একটা ছেলে ছিল যে কিনা রীতিমতো তানিয়ার ভক্ত ছিল। তানিয়াও তাকে নিজের ভাইয়ের মতো আদর করত। চিত্রা তখন তার কাছে সেই ছেলের নাম জানতে চায়। প্রিন্সিপাল জানায় ছেলেটা বেশ অনেকদিন আগেই আশ্রম থেকে চলে গিয়েছে, তাই পুরনো রেকর্ড চেক করেই সে তাকে ইনফরমেশন জানাতে পারবে। চিত্রা তখন তাকে বলে সে যেন একটু দ্রুত ইনফরমেশনগুলো দেয়। সেদিন রাতের বেলায় কেসের ব্যাপারে ডিসকাস করার জন্য রাত চিত্রাকে ডাকে। চিত্রার কাছে কেসের আপডেট জেনে রাত চিত্রার কাছে ক্ষমা চায় আর বলে সে প্রথমে ভেবেছিল চিত্রা হয়তো কোনো কাজের না, সে শুধু তাদের টাইম ওয়েস্ট করবে, কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে গেছে। তখন চিত্রা বলে যে সবার আগে মেয়েদেরকে দুর্বল ভাবার চিন্তাভাবনা বন্ধ করতে হবে। মেয়েদেরকে কাজের সুযোগ দেওয়া হলে তারা সবকিছু খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারবে। এরপর চিত্রা রাজকে বলতে থাকে যে তারা তো শুধু হিন্দু মেয়েদেরকে চেক করেছে, যারা কিনা দ্বিতীয় বিয়ে করেছে অন্য ধর্মের মেয়েদের সাথেও তো একই ঘটনা ঘটতে পারে। এরপরই আমরা দেখতে পাই মারিয়া নামের একটি খ্রিস্টান মেয়ের বিয়ে হচ্ছে। সেখানেও চঞ্চল ছিল। বিয়ে সম্পন্ন হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মারিয়া মাটিতে লুটিয়ে পড়ে। বাকি সবার মতো তারও চোখ থেকে রক্ত পড়তে থাকে আর ওই মুহূর্তেই তার মৃত্যু হয়। মারিয়ার মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই চঞ্চল চার্চের বাইরে বের হয় আর কিছু কবুতরকে খাবার খাইয়ে দিতে থাকে। সেই সময় চঞ্চল তার অতীতের কথা ভাবতে থাকে। চঞ্চলের মা তাদের ছেড়ে চলে যাওয়ার পরে চঞ্চলের বাবা অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল। এক রাতে খাবার খাওয়ার সময় চঞ্চলের বাবা খাবারে বিষ মেশায়। এরপর নিজে সেটি খেয়ে সাথে সাথে চঞ্চল আর চঞ্চলের বড় ভাইকেও খাওয়ায়, যার জন্যই তখন তাদের দুজনের মৃত্যু হয়। তবে ভাগ্য ভালো থাকায় চঞ্চল বেঁচে যায়। এরপর রাজ এবং চিত্রা খোঁজ নিয়ে জানতে পারে যে একটি খ্রিস্টান মেয়ের মার্ডার অলরেডি হয়ে গেছে। এরপরই রাজ তার টিমকে নিয়ে মারিয়ার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সবকিছু খুব ভালোভাবে খুঁটিয়ে দেখতে থাকে। এরপর সে মারিয়ার বাবা মা এবং হাজবেন্ডের সাথে কথা বলে। তারা জানায় বিয়েতে যে গেস্টরা এসেছিল তারা সবাই খুবই আপন এবং পরিচিত, তাদের কারো উপর সন্দেহ করার কোনো কারণ নেই। এরপর চিত্রা তাদের কাছে জানতে চায় যে মারিয়া কোন খাবার খেয়েছিল। মারিয়ার মা জানায় সেও সবার মতো একই খাবার খেয়েছিল। তখন চিত্রা রাজকে তাদের কাছ থেকে গেস্ট এবং ভেন্ডারদের লিস্ট চাইতে বলে, কিন্তু এতে তো রাজ একটু রেগেই যায়, কারণ সে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছে যে মারিয়ার পরিবার এখন অনেক বেশি ভেঙে পড়েছে। এই অবস্থায় এসব বিষয় নিয়ে কথা বলা তার জন্য উচিত বলে মনে হচ্ছে না, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসে আসার সাথে সাথেই কমিশনার তাদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসে। তাদের মতো ডায়নামিক অফিসাররা থাকা সত্ত্বেও আরও একটি খুন হয়ে গেছে, তাই সে রাজদেরকে অনেক বকাঝকা করতে থাকে। সে তাদের কাছে এটাও জিজ্ঞেস করে যে ভিকটিমের প্রোফাইলিং কে করেছে, অর্থাৎ যাদের সাথে এই ঘটনা ঘটতে পারে সেই লিস্ট কে বানিয়েছে। চিত্রা তখন নিজের কথা বলতে গেলে রাজ তাকে থামিয়ে দিয়ে দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয়। তখন কমিশনারও রেগে গিয়ে বলে যে ঠিক আছে, তাহলে সে তার উপরেই শোকজ লেটার ইস্যু করবে। এই কথা বলেই কমিশনার সেখান থেকে চলে যায়। চিত্রার তখন খুব খারাপ লাগতে থাকে যে তার দোষটা রাজ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। তখন সিচুয়েশন একটু স্বাভাবিক করার জন্য রাজ তাদের সবাইকে নিয়ে একটু আড্ডা দিতে যায়। রেস্টুরেন্টে বসে তারা কেসের বিষয় নিয়ে ডিসকাস করছিল। তখনই রাজ বলে যে কিলার কিভাবে খুন করেছে এবং কেন খুন করেছে এই উত্তরগুলো জানতে পারলেই কেসটি আরো বেশি ইজি হয়ে যেত। ঠিক তখনই রাজ একটি চিকেন ফ্রাই নিয়ে চিত্রাকে জোর করে খাওয়াতে চায়। তার এমন অদ্ভুত আচরণ দেখে চিত্রা এবং গৌতম দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন রাজ তাদেরকে বলতে থাকে যে চিত্রা তার পরিচিত হওয়া সত্ত্বেও তার হাত থেকে জোর করে খাবার খেলো না, তার মানে সেই মেয়েগুলো হয়তো নিজের অজান্তেই বিষ খেয়েছে, আর না হয় এমন কারো কাছ থেকে খেয়েছে যাকে সে অন্ধের মতো বিশ্বাস করে।
তাদের এই কথার মাঝেই অনিল ফরেন্সিক রিপোর্ট নিয়ে চলে আসে। সে জানায় সেই মেয়েগুলোর মৃত্যু গাছ থেকে তৈরি একটি বিষের মাধ্যমে হয়েছে। তখন রাজ তাকে সবগুলো কেসের ফরেন্সিক রিপোর্ট কালেক্ট করতে বলে আর একটা ফাইনাল রিপোর্ট বানাতে বলে। অনিল জানায় যে তার কাছে এখনো ফাল্গুনির ফরেন্সিক রিপোর্টটা আসেনি। এ কথা শুনে রাজ বলতে থাকে যে সেটা যেন সে চিত্রার কাছ থেকে নিয়ে নেয়, কারণ এই কেস চিত্রার থানার আন্ডারে ছিল। তখন চিত্রা মন খারাপ করে ফেলে আর বলে যে ফাল্গুনির কোনো ফরেন্সিক রিপোর্টই করা হয়নি। এ কথা শুনে রাজ তো অনেক বেশি রেগে যায়, কিন্তু সে জানতো এখানে চিত্রার কোনো দোষ নেই। তাই সে তখন সব নষ্টের গোড়া কুমারকে তার কাছে ডাকে। কুমার আসার পরেই রাজ তার কাছে জিজ্ঞেস করে যে সে ফাল্গুনির কোনো ফরেন্সিক রিপোর্ট কেন করায়নি। কুমার বলে যে সেটি তো আত্মহননের কেস ছিল, তাহলে ফরেন্সিকের কি দরকার। রাজ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে যে ফাল্গুনি যে আত্মহনন করেছে এটা কুমার এত শিওর হয়ে কিভাবে বলতে পারে। কুমার বলে যে সে এটা বুঝতে পেরেছে তার এক্সপেরিয়েন্স থেকে। মেয়েটি দ্বিতীয় বিয়ে করেছিল, তাই লজ্জায় বিষ খেয়েছে, আর তাছাড়া সে তার মুখে ফেনাও দেখেছিল, যা দেখেই বোঝা গেছে। এই কথা শুনে রাজ তো কোনোভাবেই তার রাগ কন্ট্রোল করতে পারে না। সে কুমারকে সবার সামনে তার প্যান্ট খুলতে বলে। কুমার তখন তাকে সরি বলতে থাকে, কিন্তু রাজ তো তার কোনো কথাই শোনে না। এরপর সে চিত্রাকে কুমারের প্যান্ট খুলে দিতে বলে আর বলে এরপর সে তাকে পেটাবে। চিত্রা তখন লজ্জায় এটা করতে পারছিল না, তবুও সিনিয়র অফিসারের কথা তো সে আর ফেলতে পারে না। তাই সে ধীরে ধীরে কুমারের প্যান্টের দিকে এগোতে থাকে, কিন্তু প্যান্টে হাত দেওয়ার আগেই তার কাছে একটি কল চলে আসে আর সে এই বাহানায় সেখান থেকে বেরিয়ে যায়। চিত্রা তখন বাইরে বের হয়ে কুমারের অবস্থা দেখে পাগলের মতো হাসতে থাকে। এরপর অনেক কষ্টে সে তার হাসি কন্ট্রোল করে কলটি রিসিভ করে। তখনই ওপাশ থেকে অনাথ আশ্রমের ম্যানেজার তাকে জানায় সে তানিয়ার ওই পাতানো ভাইয়ের ডিটেলস জোগাড় করে ফেলেছে। চিত্রা তখন তার থেকে ছেলেটির নাম এবং অ্যাড্রেস জেনে নেয়। ছেলেটির নাম হলো চঞ্চল। নামটা শুনতেই চিত্রার মনে একটু খটকা লাগে। সে দৌড়ে গিয়ে প্রত্যেকটা বিয়ের ভেন্ডর লিস্ট চেক করতেই একটা দারুণ ক্লু পেয়ে যায়। এই চঞ্চল আর কেউ নয় বরং একজন ফুলের দোকানদার, যে কিনা এই প্রত্যেক বিয়ে বাড়িতে ফুলের সাপ্লাই দিয়েছে। তাদের কাছে তখন সবকিছু একটু একটু করে পরিষ্কার হতে থাকে। রাজ তৎক্ষণাৎ গৌতম আর চিত্রাকে পাঠিয়ে দেয় চঞ্চলকে ধরার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে চঞ্চলের দোকান বন্ধ। তারা তখন তালা ভেঙে দোকানে প্রবেশ করে আর সবকিছুর তল্লাশি করতে থাকে। এরই মধ্যে সেই বাড়ির মালিক সেখানে চলে আসে এবং সে গৌতমদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে কিনা সেটাও জানতে চায়, কিন্তু চিত্রা তো নাছোড় বান্দা ছিল, তাই সে তাড়াহুড়োর কারণে সার্চ ওয়ারেন্ট আনতেই ভুলে যায়। তখন সে ওই বাড়িওয়ালা লোকটিকে বোঝানোর চেষ্টা করে যে চঞ্চলকে পুলিশ খুঁজছে, কারণ সে অনেকগুলো মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট। কিন্তু লোকটি তো তাদের কোনো কথাই শোনে না আর তাদেরকে বলে যে সার্চ ওয়ারেন্ট ছাড়া কোনোভাবেই তার বাসার তল্লাশি নেওয়া যাবে না। এখানে কি আর করার। গৌতম আর চিত্রা তখন সেখান থেকে বেরিয়ে আসে। এরপর চিত্রা সেই বাড়ির মালিককে বলে যে যদি সে কোনো কিছু মনে না করে তাহলে সে তাদের বাড়ির পেছনের দিকটা দেখতে চায়। লোকটা তখন রাজি হয়ে যায়। চিত্রার পর গৌতমকে নিয়ে পেছনের সাইডে গিয়ে দেখতে থাকে। এই সুযোগে তখন চঞ্চল তার বাড়ির মধ্যে ঢুকে সবকিছু গুছিয়ে নিতে থাকে। সে বুঝতে পেরে গিয়েছিল যে পুলিশ তাকে সন্দেহ করছে, তাই তাকে এখন অনেক বেশি সতর্ক থাকতে হবে। এদিকে চিত্রা সেই লোকের বাড়িতে গিয়েও কোনো বিশেষ কিছু খুঁজে পায় না, তাই সে লোকটিকে নিজের নাম্বার দিয়ে বলে যে যদি সে চঞ্চলকে দেখতে পায় তাহলে যেন সঙ্গে সঙ্গে তাকে জানায়। এমন সময় সে হঠাৎ বারান্দায় একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। চিত্রা তার দিকে তাকালেই মহিলাটি আড়ালে লুকিয়ে পড়ে, তবে চিত্রা সেটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ির মালিককে সে ঠিক করে ভরসা করতে পারছিল না, তাই একজন অফিসারকে সে চঞ্চলের বাড়ির উপর নজর রাখতে বলে। চিত্রা বাড়িতে ফিরলে রাহুল তাকে বলে যে তাকে নিয়ে মুভি দেখতে এবং ঘুরতে যেতে অনেক ইচ্ছে করছে, কিন্তু সে তো সব সময় বিজি থাকে। তখন চিত্রা রাহুলের মন খারাপ দেখে তাকে খুশি করার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আর তার সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। এদিকে চঞ্চলও তখন নতুন কোনো প্ল্যানিং এ ব্যস্ত ছিল, কিন্তু এবার সে কাকে টার্গেট করবে এটাই দেখার বিষয়। সে খুব ভালো করেই জানতো যে তার বাসার সামনে পাহারা লাগানো রয়েছে, তাই সে মুখোশ পরে চুপিসারে তার বাসা থেকে বের হয়ে যায়। এদিকে চিত্রা এবং রাহুল সিনেমা হলে পৌঁছায়। তখন চিত্রা রাহুলকে গাড়িটি পার্ক করতে বলে উপরে যেতে থাকে পপকর্ন কেনার জন্য। লিফটে উঠতে উঠতে চিত্রা খেয়াল করে যে সে তার ব্যাগটি তাদের গাড়িতে রেখে এসেছে, তাই সে তখন রাহুলকে কল করে গাড়িতে ব্যাগ আছে কিনা সেটা চেক করতে বলে। কিন্তু লিফটে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে কেউই কারো কথা ঠিক মতো শুনতে পারছিল না। এরই মাঝে চঞ্চল হঠাৎ করে রাহুলের কাছে চলে আসে আর রাহুল বুঝে ওঠার আগেই সে তাকে মারতে শুরু করে। সৌভাগ্যবশত প্রাণে মেরে ফেলার আগেই চিত্রা সেখানে চলে আসে। এরপর তার এবং চঞ্চলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে চঞ্চল চিত্রাকে বেশ গুরুতরভাবে ঘায়েল করে ফেলে আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। রাহুলকে কোনোভাবে রেখে চিত্রা তখন চঞ্চলকে ধাওয়া করতে শুরু করে। এক সময় তো চিত্রা প্রায় তাকে ধরে ফেলছিল,
কিন্তু একটা ব্রিজ থেকে সে হঠাৎই চলন্ত ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে একজন ডাক্তার এসে রাহুলকে চেক করে। তার অবস্থা দেখে চিত্রার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ তার কারণেই তো তার পরিবারকে এত বেশি কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এরই মাঝে তার কাছে তার অফিস থেকে কল আসে। তবে চিত্রা তো এখন রাহুলকে সময় দিতে চায়, তাই সে কলটি রিসিভ করতে চায় না। কিন্তু তখনই তার শাশুড়ি তাকে বলে যে সে যেন অফিসে যায় এবং ওই খুনিকে খুঁজে বের করে। এরপর তাকে যেন সে দেখিয়ে দেয় যে তার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার ফল কেমন হতে পারে। রাহুলও তখন তাকে এনকারেজ করতে থাকে। সেই সময় মনের মধ্যে প্রবল রাগ নিয়ে চিত্রা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে চঞ্চলের ফেসবুক প্রোফাইল থেকে তার একটা ছবিও বের করে। ছবিটি দেখেই তার সেই বিয়ে বাড়ির কথা মনে পড়ে যায় যেখানে সে চঞ্চলকে দেখেছিল। সে তৎক্ষণাৎ গৌতমকে নিয়ে চঞ্চলকে ধরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের বের হওয়ার আগেই চঞ্চল নিজেই থানায় চলে আসে। তাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়। তাকে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়। চারিদিকে ক্যামেরা সেট করা, কিন্তু চঞ্চলের মনে এই নিয়ে কোনো ভয় নেই, বরং সে আরো ক্যামেরার সামনে ভাব নিতে থাকে। কিন্তু একজন প্রাইম সাসপেক্ট হয়েও এভাবে তার থানায় চলে আসার বিষয়টা কেউই হজম করতে পারছিল না। ব্যাপারটা খুঁটিয়ে দেখার জন্য রাজ তার সাথে কথা বলতে যায়। কিন্তু যেহেতু চঞ্চলের বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই রাজ ঘুরিয়ে পেঁচিয়ে তার মুখ থেকে সত্যিটা বের করার চেষ্টা করে। তবে তারা যা ভেবেছিল চঞ্চল তার থেকে আরো অনেক বেশি চালাক। সেও জানতো যে তার বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই সেও বেশ কনফিডেন্সের সাথে তার কথা ঘুরিয়ে যায়। রাজ চঞ্চলের কাছে জিজ্ঞেস করে যে সেই 4 জন ভিকটিমের কার কোন ফুল পছন্দ ছিল। চঞ্চল তাকে নির্বিঘ্নে উত্তর দেয়, কিন্তু তানিয়ার কথা উঠলেই চঞ্চলের তার অতীতের কথা মনে পড়ে যায়। আমাদেরকে দেখানো হয় ছোটবেলা থেকে চঞ্চল সেই অনাথ আশ্রমে সবসময় তানিয়ার সাথে থাকতো এবং তার সাথে একসাথে মিলে গাছও লাগাতো। তাদের বন্ডিং দেখে বোঝা যায় যে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। এসব কথা বলতে বলতে তখন সেখানে চিত্রাও চলে আসে। রাজ তখন চঞ্চলের কাছে জিজ্ঞেস করে যে সে কত বছর বয়স থেকে অনাথ আশ্রমে ছিল। চঞ্চল জানায় 8 বছর বয়স থেকে। তখন পাশ থেকে চিত্রা তার কাছে জিজ্ঞেস করে যে তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক কেমন ছিল, কিন্তু তার এই কথা তখন চঞ্চল ইগনোর করার চেষ্টা করে। চিত্রা তাকে যত বেশি জোর দিতে থাকে চঞ্চল ততই বেশি বিষয়টি ইগনোর করতে থাকে। রাজের সামনে চঞ্চলের যেমন কনফিডেন্স ছিল, চিত্রার সামনে তার সেই কনফিডেন্স আর থাকে না। কিন্তু এত কিছুর পরেও সে তার নিজের মুখ থেকে আসল ঘটনা স্বীকার করে না। তখন রাজ না পেরে 5 মিনিটের জন্য ব্রেক নেয়। এরপর সে চিত্রাকে বলতে থাকে যে চঞ্চল অনেক বেশি চালাক। সে সরাসরি তাদের কাছে এই বিষয়গুলো স্বীকার করবে না, কারণ সেও জানে যে তার বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু সে দেখেছে চঞ্চল চিত্রার সামনে ঘাবড়ে যাচ্ছে, তাই এরপর চিত্রা একাই চঞ্চলের ইন্টারোগেশনের জন্য যাবে। তখনই সেখানে একজন কনস্টেবল আসে আর সে চিত্রাকে বলে যে তানিয়ার মেয়ে তার সাথে কিছু কথা বলতে এসেছে, সে চিত্রার সাথে দেখা করতে চায়। কিন্তু তখন রাজ তাকে বলে যে তার আগে প্রাইম সাসপেক্টের সাথেই কথা বলা উচিত। তার কথা মেনে নিয়ে চিত্রা চঞ্চলের কাছে যায়। চঞ্চল তখন তাকে দেখে একটু ঘাবড়েই যেতে থাকে। চিত্রা তার কাছে তার বাবা মায়ের সম্পর্ক কেমন ছিল সেটা জানতে চায়। তার বাবা ভাই কিভাবে মারা গিয়েছে, তাদের তখনকার আর্থিক অবস্থা কেমন ছিল, সবকিছু এক এক করে জানতে চায় সে। চঞ্চল তাকে তার বাবা ভাই কিভাবে মারা গেছে এবং সে কিভাবে বেঁচে গেছে এই সব কিছু জানায়। কিন্তু তার মায়ের কথা উঠলেই সে চুপ থাকে এবং তার মুখ কালো হয়ে যায়। সে শুধু এটাই বলে যে তার মা ছোটবেলায় তাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল। চিত্রা তখন তার কাছে জিজ্ঞেস করে যে তানিয়ার যখন বিয়ে হয়েছিল তখন তার কেমন লেগেছিল। চঞ্চলের মুখ তখনও কালো হয়ে যায়। এটা দেখে চিত্রা তাকে বলে যে মায়ের কথা শুনলে আর তানিয়ার কথা শুনলে তার মুখ এভাবে কালো কেন হয়ে যাচ্ছে। চঞ্চল তো তখন উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে সে তার উকিল ছাড়া আর কোনো কথাই বলবে না। তখন চিত্রা চঞ্চলের নার্ভাস হওয়া দেখে তার অতীতের কথা মনে করতে থাকে। তার মাও তো অনেক ছোটবেলায় তাকে এবং তার ছোট বোনকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তখন তার বাবা তাদেরকে তাদের মায়ের বিরুদ্ধে উস্কানোর বদলে তাদেরকে বারবার বলতো যে তার মা অনেক ভালো মানুষ। এরপর থেকে সে তাদের 2 বোনকে আদর যত্ন করে বড় করে তোলে। এটা ভেবেই তখন চিত্রা চঞ্চলকে বলতে থাকে যে সে হয়তো তার উপর একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে। আসলে ছোটবেলায় তার মাও তাকে ছেড়ে চলে গিয়েছিল, তো তাই সে তার কষ্টটা বুঝতে পারছে। এই ধরনের মা একদমই ভালো হয় না। তখন চঞ্চল এই কথা শুনে বলতে থাকে যে হ্যাঁ, এসব মায়ের যা প্রাপ্য তারা সেটাই পাচ্ছে এবং আরো পাবে। এ কথা শুনে তো চিত্রার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কারণ এতক্ষণ ধরে তো সে এটাই চাচ্ছিল যাতে চঞ্চল তার সাথে ফ্রি হয়ে কথা বলে। কিন্তু ঠিক তখনই সেখানে গৌতম এসে চিত্রাকে ডাক দেয়। চঞ্চলও তখন চুপ হয়ে যায়। চিত্রা তো গৌতমের উপর অনেক রাগ করতে থাকে। তখন গৌতম তাকে বলে যে তানিয়ার মেয়ে তাদেরকে জানিয়েছে যে এই খুনগুলো করেছে সে একজন বৃদ্ধ মহিলা। সে আরো জানায় যে ভিকটিমদের মারা যাওয়ার আগে একজন বৃদ্ধ মহিলা তাদের 4 জনের ছেলে মেয়েদের কাছে এসেছিল এবং তাদের কাছে তাদের মায়ের নাম জানতে চায়, তারা কি রং আর কি ফুল পছন্দ করে সেই সব কিছু জেনে গিয়েছিল। এটা শুনে তো চিত্রা অনেক অবাক হয়ে যায়
আর এখন তাদের কাছে চঞ্চলকে ধরে রাখার মতো কোনো কারণই ছিল না, তাই তারা চঞ্চলকে ছেড়ে দেয়। চঞ্চলও তখন মুখে এক রহস্যজনক হাসি নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। সেই সময় আমাদেরকে দেখানো হয় সেই বৃদ্ধ মহিলা আসলে চঞ্চলই ছিল। সে প্রথমে তার টার্গেট সিলেক্ট করত, এরপর বৃদ্ধ মহিলার সাজে বাচ্চাদের সাথে বন্ধুত্ব করত, তাদের থেকে সব ইনফরমেশন নিয়ে নিত। কিন্তু সমস্যা হলো যে পুলিশ এই বিষয়ে জানতো না, তাই তারা সেই বৃদ্ধ মহিলাকে খুঁজতে থাকে। কিন্তু এত কিছুর পরেও চিত্রার মন মানছিল না। তার মনে হতে থাকে যে সবকিছুর পেছনে কোনো না কোনোভাবে চঞ্চল দায়ী। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। সে তার বন্ধু সৌরভকে কল করে আর বলে যে সে তাকে একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে কল দিয়ে একটা মিথ্যা কথা বলবে। সৌরভ তখন নাম্বারটি দেখে বলে যে এটা তো চঞ্চলের নাম্বার, সে তো তাকে চেনে, কারণ সে সবসময় তার থেকে ফুল নেয়। তখন চিত্রা তার কাছে জিজ্ঞেস করে যে চঞ্চল কি জানে যে তার গার্লফ্রেন্ডকে। সৌরভ না জানালে চিত্রা তাকে বলে যে তাহলে সে এখন চঞ্চলকে কল করবে এবং তাকে বলবে যে তার একজন গার্লফ্রেন্ড আছে, তার নাম হলো মিত্রা, তার সাথে আগামীকাল বিয়ে করে নিবে সে, তাই সে যেন তাদের জন্য ভেন্যু সাজিয়ে দেয়। কিন্তু সাজানোটা যেন একটু ছিমছাম হয়, কারণ এটা মিত্রার দ্বিতীয় বিয়ে। সৌরভও তখন তার কথা মতোই কাজ করে। আর এই দ্বিতীয় বিয়ের কথা শুনে চঞ্চল মিত্রার ব্যাপারে সব ইনফরমেশন বের করতে থাকে। তখন সে জানতে পারে যে মিত্রা হলো চিত্রারই ছোট বোন। ঠিক তখনই সে মিত্রাকে টার্গেট করে ফেলে। এর পর দিন দেখানো হয় চিত্রা মিত্রার ছেলে রুদ্রর স্কুলের সামনে তাদের টিমকে ছদ্মবেশে দাঁড় করিয়ে রাখে। এরপর সে তার বোনকে তার কাছে ডেকে তাদের পুরো প্ল্যানের কথা জানিয়ে দেয়। তারপর তারা নিজেরা নিজেদের জায়গায় থেকে স্কুল ছুটি হওয়ার অপেক্ষা করতে থাকে। তো স্কুল ছুটি হয়ে গেলে রুদ্রর কাছে একটা বৃদ্ধ মহিলা যেতে থাকে, কিন্তু চিত্রা তখনই পুলিশদেরকে তাকে ধরতে মানা করে, শুধু তার উপর নজর রাখতে বলে। এরপর তারা দেখতে পায় সেই বৃদ্ধ মহিলাটি রুদ্রর হাতে একটি প্যাকেট ধরিয়ে দেয় আর সেখান থেকে উধাও হয়ে যায়। তারা তো তখন মহিলাটিকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরে তারা তাকে খুঁজে পায়, কিন্তু দেখতে পায় যে মহিলাটি আসলেই একজন বৃদ্ধ মহিলা ছিল। তখন চিত্রা সেই মহিলার কাছে জিজ্ঞেস করে যে সে রুদ্রকে যে ব্যাগ দিয়েছে তার মধ্যে কি রয়েছে। তখন মহিলাটি তাকে জানায় তার একটি বেকারি রয়েছে, যেখান থেকে আজ আননোন নাম্বারে একটি কেকের অর্ডার আসে আর সেটিকে রুদ্রর কাছে ডেলিভারি দেওয়ার কথা বলা হয়। তখন চিত্রা তার কাছে এটা জিজ্ঞেস করে সে কি চঞ্চলকে চেনে। মহিলাটি জানায় তার দোকানের সামনেই তো চঞ্চলের ফুলের দোকান, ছেলেটা অনেক বেশি ভালো, তাকে তার কাজে অনেক হেল্প করে। ঠিক তখনই চিত্রা চঞ্চলের আসল প্ল্যান বুঝতে পেরে যায়। চঞ্চল এই মহিলাকে ইচ্ছে করেই এখানে পাঠিয়েছে, যাতে করে চিত্রা এই মহিলার পেছনে সময় নষ্ট করে আর অন্যদিক থেকে সে মিত্রাকে তুলে নিয়ে যেতে পারে। আর সে যখন তাড়াতাড়ি করে তার গাড়ির কাছে যায় তখন সেখানে গিয়ে দেখে মিত্রা মিসিং। এটা দেখেই তো চঞ্চলের উপর যে লোকটা নজর রাখছিল চিত্রা তার কাছে জিজ্ঞেস করে যে চঞ্চল এখন কোথায়। লোকটি তখন তাকে বলে যে চঞ্চল গত 1 ঘন্টা ধরে একটা পাবলিক ওয়াশরুমে রয়েছে। চিত্রা তখন তাড়াতাড়ি করে তাকে ওয়াশরুমের মধ্যে চেক করতে বলে আর সেখানে গিয়েই লোকটি দেখে যে চঞ্চল তো ভেন্টিলেটর ভেঙে সেখান থেকে পালিয়ে গেছে। ঠিক তখনই আমাদেরকে চঞ্চলকে দেখানো হয় যে কিনা একটা সবজি ট্রাকে লুকিয়ে মিত্রাকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল। এদিকে রাজ এই ঘটনা শুনে চিত্রার উপর অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে যে তারা তো আগে থেকেই জানতো যে চঞ্চলের টার্গেট রুদ্র না বরং মিত্রা, তাহলে তারা কিভাবে মিত্রাকে একা ছেড়ে দিল। এরই মাঝে চিত্রার কাছে একজন কনস্টেবল আসে এবং তাকে চঞ্চলের সাথে চঞ্চলের মায়ের কিছু ছবি দিয়ে যায়। এটা দেখেই তখন চিত্রা বুঝতে পারে যে সেদিন যেই মহিলা তাকে দেখে মুখ লুকিয়েছিল সেই হলো চঞ্চলের মা। এরপর সে কাউকে কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা তখন চঞ্চলকে দেখতে পাই। সে মিত্রাকে নিয়ে পিছুডাক নামে সেই পরিত্যক্ত বাড়িতে যায়। মিত্রা তখন তার কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে, তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। চঞ্চল তাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে চঞ্চলের মা এসে তাকে আটকায়। চঞ্চল তার মাকে দেখে অনেক ঘাবড়ে যায় আর বলতে থাকে যে সে এখানে কি করছে। তখন আমাদেরকে কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। চিত্রা চঞ্চলের মায়ের কাছে গিয়েছিল এবং তাকে গিয়ে চঞ্চলের বর্তমান অবস্থার কথা জানায়। এটা জেনে সে আর কোনো কিছু না ভেবে চঞ্চলকে থামানোর জন্য সেখানে চলে আসে। চিত্রাও তখন সেখানে লুকিয়ে থাকে। তারা কোনোভাবে এই জায়গার খবর পেয়েছিল। তখন চঞ্চলের মা চঞ্চলকে বলতে থাকে যে সে তো কখনো তার সাথে কোনো খারাপ কাজ করেনি, তাহলে সে তাকে এত ঘৃণা কেন করে। চঞ্চল তাকে বলে সে অনেক খারাপ একটা মহিলা, তার জন্য তার বাবা এবং ভাই বিষ খেয়ে মারা গেছে, তার জন্যই তাকে এত বছর অনাথ আশ্রমে একা থাকতে হয়েছে। তখন তার মা তাকে বলে যে তার বাবা তাকে মিথ্যা কথা বলেছে। তার বাবা চাকরি ছেড়ে দিয়ে প্রতিদিন বাসায় মদ খেয়ে আসতো আর তাকে অনেক মারধর করত।
তার অত্যাচার সহ্য করতে না পেরেই সে সেদিন বাসা থেকে চলে গিয়েছিল। কিছুদিন পর সে তাদের দুই ভাইকে তার কাছে নিয়ে আসারও চেষ্টা করে, কিন্তু তখন সে জানতে পারে যে তার বাবা তাদের দুজনকে বিষ খাইয়ে দিয়ে মারা গেছে। এটা শুনেই সে সেন্সলেস হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরলে সে জানতে পারে চঞ্চল এখনো বেঁচে আছে। তাই সে চঞ্চলের সাথে দেখা করার জন্য তার অনাথ আশ্রমে যায়। সেখানে তার তানিয়ার সাথে দেখা হয়, কিন্তু তানিয়া তাকে বলে যায় চঞ্চল নাকি তার কথা শুনেও অনেক বেশি ভয় পাচ্ছে। তাই সে আর চঞ্চলের কাছে যায় না। তবে প্রতি মাসে সে চঞ্চলের জন্য টাকা পাঠাতো এবং তাকে দূর থেকে দেখে যেত। তাকে তাদের এলাকাতেও সেই এনেছিল, আর সে যে বাড়িতে থাকে সেই বাড়িটাও তার। সে কখনো চঞ্চলের থেকে দূরে যেতে চায়নি, শুধু সাহস করে সে তার সামনে আসতে পারেনি, কারণ সে জানতো না যে চঞ্চল তাকে দেখে কেমন রিয়াক্ট করবে। এই সব কথা শুনে চঞ্চল তার ভুল বুঝতে পারে। সে তখন প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। এই সুযোগে তখন মিত্রা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চঞ্চল তো সাথে সাথে তাকে ধরে ফেলে এবং তাকে বলে যে সে তাকে যেতে দিতে পারবে না। সে চলে গেলে তার বড় বোন অর্থাৎ চিত্রা তাকে ছাড়বে না। ঠিক তখনই চিত্রা সেখানে চলে আসে এবং চঞ্চলের হাত থেকে মিত্রাকে বাঁচিয়ে নেয়। এরপরই সে চঞ্চলকে বলতে থাকে যে সে তার মায়ের উপর রাগ করেছিল, ঠিক আছে, কিন্তু বড় হয়ে তার মাথায় কি একবারও আসেনি যে এখানে তার বাবারও ভুল থাকতে পারে। চঞ্চল তখন আর কোনো কথার উত্তর দেয় না। এরপরই পুলিশ এসে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। চঞ্চল তখন তার মাকে ডেকে তাকে বাঁচাতে বলে, কিন্তু তার মা কিছু না বলেই চুপ করে সেখানে বসে থাকে, কারণ সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তার ছেলে এখন এই সমাজের জন্য হুমকি স্বরূপ। ফাইনালি এত ভয়ঙ্কর সিরিয়াল কিলারের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়। এরপর দেখানো হয় এত বড় একটি সিরিয়াল কিলারকে ধরার জন্য রাজ কমিশনারের কাছে চিত্রার প্রমোশনের জন্য আপিল করে, যেটা শুনে চিত্রা অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক তখনই তার সাথে রাহুল সেখানে আসে এবং চিত্রাকে তার টিফিন বক্স দিয়ে যায়, যেটা সে গাড়িতে ভুলে রেখে এসেছিল। এরপরই সে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। সেই সময় রাহুলের কাছে একজন কল করে এবং তাকে বলে যে এবার তো চিত্রার প্রমোশন হয়ে যাচ্ছে, এরপর তো কাজ করতে ঝামেলা হবে। তখন রাহুল তাকে বলতে থাকে যে কোনো সমস্যা নেই, তার যতই প্রমোশন হোক না কেন সে তো তার বউই থাকবে, আর তাছাড়া চিত্রা তার কথায় ওঠে আর বসে। এটা বলেই সে তার গাড়িতে করে সেখান থেকে চলে যেতে থাকে। তো সে এখানে কার সাথে এবং কোন বিষয়ে কথা বলছিল, আর এসব কথার পেছনেই বা কি রহস্য, এই প্রশ্নগুলো সামনে রেখেই আজকের গল্পটি শেষ হয়ে যায়। আর এই সব প্রশ্নের উত্তর হয়তো আমরা এর পরবর্তী সিজনেই জানতে পারবো। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।